আপনারা দেখছেন একুশে টেলিভিশন। তৃতীয় ধাপে ভাসানচরে আরও ১,৭৭৮ রোহিঙ্গা, 2 দিনে যাচ্ছে ৩,০০০। করোনায় 9 মাসের মধ্যে সবচেয়ে কম মৃত্যু, 34 জেলায় পৌঁছেছে ভ্যাকসিন, 7 ফেব্রুয়ারি শুরু টিকাদান কার্যক্রম। বিদ্রোহী প্রার্থীরা না সরলে ব্যবস্থা, বললেন ওবায়দুল কাদের। চট্টগ্রামের ভোট নিয়ে বিএনপির বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ। জামায়াতের সঙ্গ ছাড়তে চায় না বিএনপি, আদর্শিক নয় আন্দোলনের কৌশল, বলছেন নেতারা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার একুশে সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24 অনলাইন। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। এছাড়া সংবাদে আরও থাকছে, ইউরোপে করোনা ভ্যাকসিন সংকট, উৎপাদন ঘাটতি, বলছে প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো। তৃতীয় দফায় ভাসানচরে আরও 500 পরিবারের 1,778 জন রোহিঙ্গা স্বেচ্ছায় স্থানান্তর হল। সকালে চট্টগ্রাম বোট ক্লাব থেকে রোহিঙ্গাদের নিয়ে নৌবাহিনীর 4টি জাহাজ ভাসানচরের উদ্দেশ্যে রওনা হয়। 2 দিনে প্রায় 3,000 রোহিঙ্গাকে স্থানান্তরের প্রস্তুতি নেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন মাসুম আলিসা। শুক্রবার সকালে রোহিঙ্গাদের বাসে করে চট্টগ্রাম বোট ক্লাব জেটিতে আনা হয়। সেখান থেকে নৌবাহিনীর তত্ত্বাবধানে আগে থেকে প্রস্তুত রাখা 4টি জাহাজে তোলা হয় তাদের। রোহিঙ্গারা জানান, কক্সবাজারের আশ্রয় কেন্দ্র থেকে ভাসানচরের সুযোগ সুবিধা বেশি আছে। এছাড়া অন্যান্য আত্মীয় স্বজন থাকায় ভাসানচরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। এখন বালা ছিলাম সুখসাদ দিল্লা আর খুশি আইয়ে দিদি নিজের ইচ্ছা মতো যেতেছে। আর ভালো লাগে দাঁড়ায় দাঁড়িয়ে। এর আগে রাতে ট্রানজিট ক্যাম্পে তাদের নিবন্ধন প্রক্রিয়া চূড়ান্ত করা হয়। বৃহস্পতিবার উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে কয়েক ধাপে 38টি বাসে চট্টগ্রামে আনা হয় তাদের। 2 দিনে প্রায় 3,000 রোহিঙ্গাকে ভাসানচরে নেওয়ার সব প্রস্তুতি নেওয়া আছে। এর আগে 2020 সালে 4 ও 29 ডিসেম্বর 2 ধাপে 3,446 রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়। এছাড়া গত বছরের মাঝামাঝি অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে ধরা পড়ে ফিরে আসা 306 জন রোহিঙ্গা আগে থেকেই ভাসানচরে আছে। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। কোভিড-19 মারা গেছে আরও 7 জন, যা গত 9 মাসের মধ্যে একদিনে মৃতের সংখ্যায় সবচেয়ে কম। এ পর্যন্ত মৃতের সংখ্যা 8,094। করোনায় দৈনিক সংক্রমণ হার 3.76%। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 329তম দিনে দেশে 204টি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে 12,075 জনের। এর মধ্যে শনাক্তের সংখ্যা 454। মোট শনাক্ত 5,34,407। নতুন 414 জন সহ সুস্থ 4,78,960। এ পর্যন্ত শনাক্তের হার 14.73%, মৃত্যু হার 1.51% ও সুস্থতার হার 89.62%। করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে 55.68%। দেশের 34 জেলায় পৌঁছেছে 26 লাখ করোনার ভ্যাকসিন। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ফ্রিজিং পিকআপ ভ্যানে করে এসব ভ্যাকসিন জেলা সিভিল সার্জনদের কাছে পৌঁছে দেওয়া হয়। পরে সেগুলো গ্রহণ করে তাপ নিয়ন্ত্রক সংরক্ষণাগারে রাখা হয়েছে। 7 ফেব্রুয়ারি সারা দেশেই শুরু হবে টিকা কার্যক্রম। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। গাজীপুরের টঙ্গীর বেক্সিমকো ফার্মার নিজস্ব ওয়্যারহাউস থেকে বিভিন্ন জেলায় পাঠানো হয় করোনার ভ্যাকসিন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার ভোর পর্যন্ত 26,04,000 ভ্যাকসিন বিভিন্ন জেলায় পাঠানো হয়। বেক্সিমকো ফার্মার কাভার্ড ফ্রিজার ভ্যানে ঢাকা থেকে টিকা আসে রাজশাহীতে। 19 কার্টুনে 2,28,000 ডোজ টিকা রাজশাহীতে আসে। ইপিআই স্টোরে সঠিক তাপমাত্রায় টিকা সংরক্ষণ করা হচ্ছে বলে জানান ডেপুটি সিভিল সার্জন ডাক্তার রাজিউল হক। সঠিক তাপমাত্রা মেনটেন করে আমাদের কাছে পৌঁছেছে। অত্যাধুনিক প্রক্রিয়ায় সেটা রাখা হচ্ছে। ময়মনসিংহ বিভাগের 4 জেলায় প্রথম পর্যায়ে 5,04,000 ডোজ ভ্যাকসিন এসেছে। তাপ নিয়ন্ত্রক জানে, কড়া নিরাপত্তা ও সতর্কতার সাথে
মাঠে স্বাস্থ্য অধিদপ্তর থেকে ময়মনসিংহ ইপিআই কেন্দ্রে আনা হয় এসব টিকা। বরিশালে প্রথমবার করোনার ৩ লাখ ডোজ টিকা এসে পৌঁছায় শুক্রবার দুপুরে। সংরক্ষণ করা হয়েছে সিভিল সার্জন অফিসের আইসল্যান্ড রেফ্রিজারেটরে। বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে প্রথম আমাদের হস্তান্তর হয়েছে। হবিগঞ্জে ৭২,০০০ ডোজ ভ্যাকসিন ৭,২০০ জনকে প্রয়োগের প্রস্তুতি নিয়েছে জেলা সিভিল সার্জন। ফরিদপুর জেনারেল হাসপাতালে ওষুধ সংরক্ষণাগারে রাখা হয়েছে ৬০,০০০ ডোজ ভ্যাকসিন। এছাড়া নরসিংদীতে ৭২,০০০, নেত্রকোনায় ৭২,০০০, ঝিনাইদহে ৬০,০০০, কুষ্টিয়ায় ৬০,০০০, চুয়াডাঙ্গায় ৩৬,০০০, গোপালগঞ্জে ৩৬,০০০ এবং মেহেরপুরে ১২,০০০ ডোজ করোনার ভ্যাকসিন পৌঁছেছে। আগামী ১ ও ২ ফেব্রুয়ারি টিকাকর্মীদের প্রশিক্ষণ দেয়া হবে। প্রয়োগ শুরু হবে ৭ ফেব্রুয়ারি। সমর ইসলাম, ২১ টেলিভিশন। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও জোরদার করতে একমত হয়েছে ঢাকা দিল্লি। শুক্রবার দিল্লিতে বাংলাদেশ ভারত সচিব পর্যায়ের বৈঠক হয়। পরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর বিষয় মাথায় রেখে অনেকগুলো সিদ্ধান্তে উপনীত হবার বিষয়ে ঐক্যমত্যে পৌঁছায় ঢাকা দিল্লি। এর মধ্যে আগামী মার্চে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আয়োজনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও করোনা ভ্যাকসিন, পানি বন্টন, বিদ্যুৎ, জ্বালানির মতো বিষয়গুলো প্রাধান্য পায় বৈঠকে। পৌর নির্বাচন থেকে বিদ্রোহী প্রার্থীরা সরে না গেলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এক অনুষ্ঠানে অনলাইনে যোগ দিয়ে তিনি বলেন, দলের নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে ছাড় দেয়া হবে না। চট্টগ্রাম সিটি নির্বাচন নিয়ে বিএনপি মিথ্যাচার করছে বলেও অভিযোগ করেন তিনি। মফিউর রহমানের রিপোর্ট। ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগের নবগঠিত মহিলা বিষয়ক উপকমিটি। পরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে পরিচিতি সভায় অনলাইনে যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বক্তৃতায় তিনি বলেন, পৌর নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ও উস্কানিদাতারা নিজ থেকে সরে না গেলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিদ্রোহীদের সঙ্গে যেই দলীয় নেতারা থাকবেন কাউকে কিন্তু ছাড় দেওয়া হবে না, তাদেরকেও একই অ্যাকশনের মুখোমুখি হতে হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে বিএনপি মিথ্যাচার করছে বলেও অভিযোগ করেন তিনি। তিনি বলেন, বিএনপির এজেন্টই যেখানে ছিল না সেখানে বের করে দেওয়ার প্রশ্নই ওঠে না। সিটি কর্পোরেশন নির্বাচনে চট্টগ্রামে অধিকাংশ কেন্দ্রেই বিএনপি তাদের এজেন্ট দিতে পারেনি, এজেন্ট দিতে পারে না। আর এজেন্ট না থাকলে সেখানে বলবে এজেন্ট বের করে দেওয়া হয়েছে। এ অভিযোগ অবান্তর। চট্টগ্রাম সিটি নির্বাচন শুরুর পর থেকে বিএনপি যে সুযোগ পেয়েছে তা তাদের আমলেও পায়নি বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। ভোটার উপস্থিত ছিল, তারপরেও তারা এই প্রযুক্তির বিরুদ্ধে অবিরাম মিথ্যাচার করে যাচ্ছে। মফিউর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। জামায়াতের সঙ্গ ছাড়তে চায় না বিএনপি। নানা কারণেই স্বাধীনতা বিরোধী দলটির সাথেই থাকতে চায় বিএনপি। নেতারা বলছেন, আদর্শের মিল না থাকলেও অধিকার আদায়ে জামায়াত সহ যে কোনো দলের সঙ্গেই রাজনীতির মাঠে থাকবে বিএনপি। জামায়াতের সাথে বিএনপির সম্পর্ক নির্বাচন ও আন্দোলন কেন্দ্রিক বলেও জানান তারা। জসিম জুয়েলের রিপোর্ট। প্রায় ২ দশক ধরে স্বাধীনতা বিরোধী দল জামাতকে সাথে নিয়ে পথ চলছে বিএনপি। বিগত নির্বাচনে ঐক্যফ্রন্ট গঠন নিয়ে কিছুটা দূরত্ব তৈরি হয় জামায়াতের সাথে। এত কোটি কোটি জনগণ রয়েছে। অবশ্য জামায়াতকে রাজনীতির মাঠে শক্ত ভিত দিয়েছে বিএনপি। ২০০১ সালে জামায়াতের শীর্ষ ২ নেতা স্বাধীনতা বিরোধী নিজামী ও মুজাহিদকে মন্ত্রিসভায় ঠাঁই দেয় বিএনপি। বিভিন্ন সময় জামায়াতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার চাপ আসলেও পাত্তাই দেয়নি বিএনপি। স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যে যার অবস্থান থেকে কাজ করছে, লক্ষ্য এক হলেও আদর্শ ভিন্ন। জামাতের অবস্থান থেকে কাজ করছে, আমরা আমাদের অবস্থান থেকে কাজ করছি। প্রত্যেকটি দলই যার যার অবস্থান থেকে সবাই কাজ করছে এবং এটা তো যে লক্ষ্য সেই লক্ষ্য তো আদর্শগত কোনো কিছু না। আমাদের মধ্যে যে ঐক্যটা আদর্শগত ঐক্য না, এটা জাতির মুক্তির আন্দোলন। ঘরে আগুন লেগেছে, আগুন নিভাতে হবে।
এই আগুন নেভাতে হলে সবাই যারা এগিয়ে আসবে তারা আগুন নেভাতে সহযোগিতা করবে। আগুন নেভানোর পরে যার যার আদর্শগত অবস্থান থেকে তারা রাজনীতি করবে, এটাই তো স্বাভাবিক। আর মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, জামাতকে সাথে রাখা না রাখা নিয়ে দলের মধ্যে নানা মত আছে। জামাতের সঙ্গে আমাদের আদর্শিক মিল নেই, অনেক ক্ষেত্রে বরং অনেক ক্ষেত্রে আদর্শিক অমিল রয়েছে আমাদের সঙ্গে। দলের মধ্যে জামাত ইসলামী বা অন্য কোনো আদর্শিক অমিল থাকা দলের সঙ্গে জোটবদ্ধ থাকা কিংবা না থাকা, উভয় দিকে মতামত থাকাই তো স্বাভাবিক। এর থেকে তো প্রমাণিত হয় যে বিএনপির মধ্যে আভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা আছে। সরকার বিরোধী আন্দোলনে সবাইকে পাশে পেতে চায় বিএনপি। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। এইচএসসি ও সমমান পরীক্ষার মূল্যায়ন ফল কাল, শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ল 14 ফেব্রুয়ারি পর্যন্ত। উত্তর দক্ষিণাঞ্চলে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত থাকবে আবহাওয়া অফিসের পূর্বাভাস। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। এইচএসসি ও সমমান পরীক্ষার মূল্যায়ন ফল শনিবার সকাল 10:30টায় ঘোষণা করা হবে। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়েছে 14 ফেব্রুয়ারি পর্যন্ত। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফল প্রকাশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনে সংযুক্ত হবেন। করোনা মহামারীর কারণে এইচএসসি ও সমমান পরীক্ষা হয়নি। জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের সমন্বয় করে এবারের এইচএসসির ফল প্রকাশ করা হবে। 39 জেলার 62 পৌরসভায় ভোট গ্রহণ কাল। সব কেন্দ্রেই ভোট হবে ব্যালটের মাধ্যমে। এর মধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। বিভিন্ন সরঞ্জাম কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারের হাতে বুঝিয়ে দেওয়া হয়েছে। ব্যালট পেপার পাঠানো হবে শনিবার সকালে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। তফসিল অনুযায়ী 65 পৌরসভায় নির্বাচন হওয়ার কথা থাকলেও কুমিল্লার লাকসামে সবকটি পদেই প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে ময়মনসিংহের ত্রিশাল ও পাবনার সুজানগরে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন টুঙ্গিপাড়া, লাকসাম ও মোড়েলগঞ্জ পৌরসভায়। চট্টগ্রাম মহানগরীকে পরিচ্ছন্ন রাখতে দ্রুত উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন নবনির্বাচিত মেয়র রেজাউল করিম চৌধুরী। বহদ্দারহাট এলাকায় নির্বাচনী পোস্টার অপসারণ কার্যক্রম অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় তিনি জানান, এরই মধ্যে সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তাকে পোস্টার অপসারণের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে নবনির্বাচিত কাউন্সিলরদেরও নিজ নিজ এলাকা থেকে আগামীকালের মধ্যে পোস্টার অপসারণ করতে বলা হয়েছে। চট্টগ্রামকে পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশ বান্ধব শহর হিসেবে পরিণত করব। তাই আমি নির্বাচনের সময় অনেক পোস্টার লাগিয়েছি প্রচারণার স্বার্থে। ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যে আমার সমস্ত পোস্টার আমি আমার কর্মী বাহিনী দিয়ে আমি সরিয়ে নেব। দেশের উত্তর দক্ষিণাঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর বলছে, শনিবার থেকে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও শৈত্যপ্রবাহ থাকবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 7.6 ডিগ্রি সেলসিয়াস। প্রতিনিধিদের সহায়তায় জসিম জুয়েলের রিপোর্ট। দেশের বেশ কয়েকটি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। আবহাওয়া অফিস বলছে, দেশের উত্তর দক্ষিণ অঞ্চলে তাপমাত্রা আরও কমবে। আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, এবারের শৈত্যপ্রবাহ সবচেয়ে বেশি অনুভূত হবে উত্তর দক্ষিণ অঞ্চলের জেলাগুলোতে। আগামীকালকের পরে আবার দেশের কিছু উত্তর পশ্চিমাঞ্চল আপনার মৃদু ধরনের শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা রয়েছে এবং সেটা হয়তো আরও 2-3 দিন থাকবে। এবং দিনের তাপমাত্রা এবং শীতল বাতাসের কারণে কিন্তু ঢাকাতেও শীত অনুভূত হচ্ছে। এদিকে শীত জেঁকে বসায় প্রায় স্থবির পঞ্চগড়ের জনজীবন। ঠাকুরগাঁয়ে শীতের সাথে সাথে বেড়েছে কুয়াশা ও ঠান্ডা বাতাস। দুপুর গড়িয়ে গেলেও দেখা নেই সূর্যের। দিনের বেলায়ও যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। ঠান্ডার জন্য কোনো কাজ করতে পারতেছি না। সকাল ভোর 5টার দিকে উঠতে হয়। ঘরে বাইরে থাকতে পারতেছি না। ঘরতে বাইরে গরু ছাগল নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে অসুখ বেশি, ঠান্ডা বেশি। সিরাজগঞ্জে শীতে বিপর্যস্ত খেটে খাওয়া মানুষ। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছেন না অনেকে। ঠান্ডার দিকে মানুষ নাইগার ওঠে, তারপরে আমাদের গাড়ি নিয়ে ভাড়া নিয়ে লাগে, আমাদের পেটে খাওয়া লাগে। ঠান্ডা খুব, কাম কাজে যাইতে পারতেছি না। চরম ঠান্ডা বাবা, ঠান্ডার কথা বলেন না। ঠান্ডার জন্য কথা কওয়া পারছি না। অতিরিক্ত ঠান্ডা, কাম কাজ করা যায় না, কোনো কাম কাজ নাই।
শীতে ঝিনাইদহে কমে গেছে জনচলাচল। এছাড়া দিনাজপুর, হিলিসহ বিভিন্ন স্থানে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন শিশু ও বৃদ্ধরা। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। রাজশাহী বিভাগে প্রথম ধাপে করোনার টিকা পাবেন 7,20,000 মানুষ। এর মধ্যে প্রস্তুত করা হয়েছে টিকা প্রয়োগ কেন্দ্র ও বুথ। টিকা প্রয়োগের পর পার্শ্ব প্রতিক্রিয়া হলে তার জন্য নেওয়া হয়েছে প্রস্তুতি। আগামী 7 ফেব্রুয়ারি থেকে বিভাগের 8 জেলায় একসাথে টিকা প্রয়োগ কার্যক্রম শুরু হবে। হাসান আল মবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। রাজশাহীর জন্য বরাদ্দ হয়েছে 19 কার্টুন ভ্যাকসিন। প্রতিটি কার্টুনে রয়েছে 1200 ভায়াল। একটি ভায়ালে 10 জনকে টিকা দেয়া হবে। এরই মধ্যে টিকা গ্রহণকারীদের তালিকা তৈরি করা হয়েছে। আর যারা টিকা দেবে তাদের দেয়া হচ্ছে প্রশিক্ষণ। এরপর উপজেলা পর্যায়ে পাঠানো হবে ভ্যাকসিন। প্রথম ধাপে টিকা পাবেন নগর ও উপজেলা পর্যায়ের 2,28,000 মানুষ। প্রস্তুতি নিচ্ছি। ইতিমধ্যে আমাদের যারা ভ্যাকসিন দেবে তাদের ট্রেনিং করার বিষয়ে আমাদের নির্দেশনা চলে এসেছে এবং আমরা আগামী 2 থেকে 4 দিনের মধ্যে আমাদের জেলা পর্যায়ের এই ট্রেনিংটা সম্পন্ন করতে পারবো। এরপরে উপজেলা লেভেলে হয়তো 1 দিন বা 2 দিনে তারা ট্রেনিংটা কমপ্লিট করে ফেলবে। রাজশাহী নগরের 4টি কেন্দ্রে 16টি বুথে টিকা প্রয়োগের প্রস্তুতি নেওয়া হয়েছে। টিকা প্রয়োগের পর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে তাদের চিকিৎসার জন্য পৃথক হাসপাতাল প্রস্তুত করা হয়েছে। 400 মতো স্টাফ আছে, তাদের আমরা সমস্ত লিস্ট করছি। আমরা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে আমরা রাজশাহী মেডিকেল কলেজে 4টা বুথ করতেছি এবং আমরা এখানে ভ্যাকসিনেশন করব। প্রথম পর্যায়ে রাজশাহী বিভাগের 8 জেলায় 7,20,000 ডোজ টিকা বরাদ্দ হয়েছে। প্রথম পর্যায়ে জেলা শহর ও দ্বিতীয় পর্যায়ে উপজেলা পর্যায়ে টিকা দেওয়া হবে। রাজশাহী বিভাগের 8টা জেলায় যাবে। এট এ টাইম একসঙ্গে সব সেন্টারে আমরা শুরু করব না। আমাদের যেসব সেন্টার আছে, যেমন রাজশাহী শহরে বা জেলা শহরে মেডিকেল কলেজ হসপিটালে আমরা শুরু করব। তারপরে জেলা সদর হসপিটাল, পুলিশ লাইন হসপিটাল, সিএমএইচ, এসব জায়গা আমরা প্রথম অবস্থায় শুরু করব। প্রথম ধাপে অগ্রাধিকার ভিত্তিতে টিকা পাবেন স্বাস্থ্যকর্মীরা। এরপর সাংবাদিক, পুলিশ, আনসার, বিজিবি ও ষাটোর্ধ্ব ব্যক্তিদের টিকা দেওয়া হবে। সুরক্ষা অ্যাপসের মাধ্যমে নির্বাচিত ব্যক্তিকে কেন্দ্রের নাম, বুথ, ক্রমিক, তারিখ এবং সময় জানিয়ে দেওয়া হবে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। মেধাবী শিক্ষার্থীদের থিসিস পেপার ও অ্যাসাইনমেন্টকে বাস্তবে রূপ দিতে বাংলাদেশ হাইটেক পার্ক ও ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন যৌথভাবে কাজ করছে। বাংলাদেশ হাইটেক পার্ক ও আইইবির বিশেষ উদ্যোগে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের গবেষণাকে অনেক সময় বাস্তবায়ন করা হয় না। এই উদ্যোগ বাস্তবায়িত হলে তাদের থিসিস পেপারের আলোকে বাস্তবসম্মত কার্যক্রম হাতে নেওয়া হবে। তিনি আরও বলেন, এসব থিসিসের মধ্য থেকে শীর্ষ 10টি আইডিয়াকে পণ্য বা সেবায় রূপ দেওয়ার জন্য ইনকিউবেশন এবং 10টি জাতীয় ও আন্তর্জাতিক মানের কোম্পানি প্রতিষ্ঠা করা হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করেছে 11-20 গ্রেডের সরকারি চাকরিজীবীদের সম্মিলিত অধিকার ফোরাম। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সেচ ভবনের বিএডিসি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মিলিত অধিকার ফোরাম এর ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ লুৎফর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু ও ফাহমি গোলন্দাজ বাবেল এবং স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব খায়রুল ইসলাম। সভায় বঙ্গবন্ধুর আদর্শ ও কর্মময় জীবন সম্পর্কে আলোকপাত করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদুল হাসান। পরে সংগঠনের ঢাকা মহানগর নির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। চট্টগ্রামের আগ্রাবাদে অস্ত্র তৈরির কারখানা, 2টি এলজি ও সরঞ্জাম উদ্ধার, গ্রেফতার 1 জন। কৃষি আইন বাতিলের দাবিতে আজও উত্তাল দিল্লি, সংসদে রাষ্ট্রপতির ভাষণ বয়কট করল 18টি দল। আমন্ত্রণ আবারও রাত 11:21 সংবাদে। চট্টগ্রামের আগ্রাবাদ বংশালপাড়া এলাকার একটি বাড়িতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। সকালে ওই কারখানায় অভিযান চালিয়ে 2টি দেশি তৈরি অস্ত্র ও সরঞ্জাম সহ মেহরুন্নেসা মুক্তা নামে এক নারীকে আটক করে পুলিশ। পুলিশ জানায়, আটক মেহরুন্নেসা মুক্তা ও তার স্বামী নেজাম খান ওই কারখানায় অস্ত্র তৈরি করতেন। তবে নেজাম খান পলাতক রয়েছেন। তাকে আটক করা গেলে অস্ত্র তৈরির সাথে আর কারা জড়িত আছে তা জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় ডবলমুরিং থানায় মামলা হয়েছে।
গফুর খানের বাড়িতে পুলিশ গিয়ে হাজির হয়। সেখানেই নিজাম খান বসবাস করতেন সস্ত্রীক এবং পরিবার সহ। পুরো বাড়ি সার্চ করা হয় এবং এক পর্যায়ে বাড়ির ছাদে কবুতরের বাসার ভিতরে একটি টিনের ছোট্ট বাসা ছিল যেখানে কবুতর রাখা হতো। সেই কবুতরের বাসার ভিতরে বিপুল পরিমাণে অস্ত্র তৈরি সরঞ্জামাদি উদ্ধার করা হয়। একুশে টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রনাথ সেনের মুক্তিযুদ্ধ বিষয়ক স্বপ্ন সারথী বইয়ের মোড়ক উন্মোচিত হয়েছে। বেলা 11টায় গুণীজন স্মৃতি পরিষদের উদ্যোগে বৃহত্তর খুলনা অঞ্চলের মুজিব বাহিনীর কমান্ডার ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান টুকু বইটি উন্মোচন করেন। বইটিতে খুলনা অঞ্চলের মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার ও বধ্যভূমি সহ নানা বিষয় তুলে ধরা হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মকে পানি সংকট মোকাবেলায় তৈরি করতে নেসলে বাংলাদেশ ও হাউস অফ ভলান্টিয়ার্স এর দ্বিপাক্ষিক চুক্তি সই হয়েছে। এর মাধ্যমে তারা বাংলাদেশ স্টকহোম জুনিয়র ওয়াটার প্রাইজ স্পন্সর করবে বহুজাতিক সংস্থা ওয়াটার এইডের সাথে। এছাড়া চুক্তির আওতায় পানির সংকট মোকাবেলা বিষয়ে জাতীয় প্রতিযোগিতা, পানি বিজ্ঞান নিয়ে প্রজেক্ট করে ছাত্রছাত্রীদের গড়ে তোলা হবে আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য। এই পুরো আয়োজনে দেশের 200-রও বেশি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিশেষজ্ঞ প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া বছরব্যাপী বিভিন্ন সচেতনতামূলক সেশন এবং পানির সমস্যা নিয়ে বুকলেট বিতরণ করা হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল ও ভোজ্য তেল। তবে গত সপ্তাহের চেয়ে কেজিতে গড়ে 5 টাকা করে কমেছে সবজির দাম। মাছের দরও কিছুটা কমেছে। মিনালা দিবার রিপোর্ট। ভোজ্য তেলের দাম কিছুতেই কমছে না। বোতলজাত সয়াবিন তেল লিটার প্রতি বিক্রি হচ্ছে 120 টাকা, খোলা 120, পাম অয়েল 105 টাকা দরে। গত সপ্তাহ থেকে সপ্তাহে তেলের দাম বাড়াও নাই, কমও নাই, আগের দামে আছে। 120 টাকা, 25 টাকা এরকম চলতেছে। খোলা তেল 120 টাকা আর এমনি ইনটেক তেল 125 টাকা। নতুন করে দাম না বাড়লেও আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল। সপ্তাহ আগে যেরকম ছিল এখন ওইভাবেই আছে, কিন্তু এখনো বাজার ওরকম কমেনি। ঠিক আছে, তবে ইন্ডিয়ান চালটা আসাতে মানে বাজারটা এখন একটু স্থিতিশীল আছে। সরবরাহ বেড়েছে, সবজির দামও কমেছে। শিম, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, শালগম, মটরশুঁটি সহ প্রায় সব সবজিতে গড়ে দাম কমেছে 5 টাকা। মোটামুটি সবজির দাম কিন্তু অনেকটা পানির মতন সস্তা, হাতের নাগালে আছে। যেমন গাজর 30 টাকা, টমেটো 20 টাকা, 25 টাকা, সিম 20 টাকা, ভালো কোয়ালিটি আছে 30 টাকা, 40 টাকা। শীতে ভালো কিছু খাবো, ভালো সবজি, এটা সবারই ভালো লাগে। এখন দাম কমছে, বেশি বেশি খেতে পাচ্ছি, সবারই ভালো লাগতেছে। গত সপ্তাহের থেকে কমেছে প্রায় সব রকম মাছের দাম। আগের দামে বিক্রি হচ্ছে মুরগি, গরু ও খাসির মাংস। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। তৃতীয় ধাপে ভাষান্তরে আরও 1778 রোহিঙ্গা, 2 দিনে যাচ্ছে 3000। করোনায় 9 মাসের মধ্যে সবচেয়ে কম মৃত্যু, 34 জেলায় পৌঁছেছে ভ্যাকসিন। 7 ফেব্রুয়ারি শুরু টিকাদান কার্যক্রম। বিদ্রোহী প্রার্থীরা না সরলে ব্যবস্থা, বললেন ওবায়দুল কাদের। চট্টগ্রামের ভোট নিয়ে বিএনপির বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ। জামায়াতের সঙ্গ ছাড়তে চায় না বিএনপি, আদর্শিক নয় আন্দোলনের কৌশল, বলছেন নেতারা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।